রাষ্ট্রীয় সফরে ২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব। বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানিতে নতুন দিগন্ত উন্মোচনের আশা। ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, জানালেন স্বরাষ্ট্র সচিব। এবার বন্ধ থাকছে ২৬ মার্চের কুচকাওয়াজ। জাতীয় নির্বাচন ইস্যুতে এক পথে হারছে বিএনপি জামায়াত, আন্তর্জাতিক মানের ভোট আয়োজন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এবং মিরপুরে বিস্তীর্ণ এলাকায় তীব্র গ্যাস সংকট, বাসাবাড়িতে চুলা না জ্বলায় সেহরি ইফতারে ভোগান্তি, সমস্যা সমাধানে তিতাসের অনীহা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সফরে বিনিয়োগ, বাণিজ্য এবং জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে আন্দোলনরত রাজধানীর ৭ কলেজকে একক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সময়ে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ২৮ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে বাংলাদেশে চীনের বিনিয়োগ, নবায়নযোগ্য শক্তি ও ম্যানুফ্যাকচারিং শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় থাকবে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই, এটা একটা। এবং চাইনিজ অ্যাম্বাসাডার বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট। বাংলাদেশ সরকার চীনের স্বাস্থ্য খাতের সঙ্গে নতুন বিনিয়োগ আনতে আগ্রহী। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরো বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে, কিন্তু প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ যারা হসপিটাল চেইন তারা খুব নামকরা এবং খুব ভালো তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটি, তো তারা যেন বাংলাদেশে এসে এই বিজনেস অপরচুনিটিগুলো এক্সপ্লোর করে এবং বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাতে হসপিটাল দেয়। এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে রাজধানীর ৭টি কলেজকে একক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে ৭টা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে ৭টা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের ৭টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে তিনি জানান, ২৬ মার্চ কুচকাওয়াজ হচ্ছে না। দেশ এই মুহূর্তে আনন্দ করার মতো মেজাজে নেই। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বিজয় এবং স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ দীর্ঘদিনের রেওয়াজ। গেল বিজয় দিবসে সেখানে ছেদ পড়ে, আসছে স্বাধীনতা দিবসেও হচ্ছে না কুচকাওয়াজ। স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, দেশ এখন আনন্দ করার মতো মুডে নেই। এবার কি ২৬শে মার্চে কুচকাওয়াজ হবে? মানে গতবার তো হয়নি ১৬ ডিসেম্বরে, এবারও হচ্ছে না। নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলেছে একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। যদিও আসন্ন এ দুটি অনুষ্ঠান উপলক্ষে কোনো ধরনের ঝুঁকি নেই, পর্যাপ্ত নিরাপত্তা জোরদার থাকবে জানান সচিব। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে, ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না।
risks are always there. That we do not see any threats. ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিক পক্ষকে আহ্বান জানানো হয় বৈঠক থেকে। আমরা বলছি যে যেন বেতনটা সবাই নির্দিষ্ট সময় পায় এবং কোনো প্রপার্টি যাতে ধ্বংস না হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানো হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে আশঙ্কা জানান তিনি। আর গণতন্ত্র উত্তরণে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ চাইলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন এসইউ সেলিম। সদস্যদের সম্মানে জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত জাতীয় নির্বাচন না দিলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি ভাব মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে। এ সময় জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। জাতীয় নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল একমত হয়েছে। অন্তত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। ইফতার অনুষ্ঠানে ডিইউজে ও বিএফইউজে সদস্য এবং সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। মোনাজাতে দেশ, জাতীয় মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা হয়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে বলে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনায় কারা আসবেন। রোববার সন্ধ্যায় গুলশানে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানের একটি হোটেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম, খুন ও ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে অংশ নিয়ে শোক ও সমবেদনা জানান দলটির সিনিয়র নেতারা। আর গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের দাবি, অপরাধীদের দ্রুত বিচার। তারা আমাকে সাহস দিতেছে, সহযোগিতা করতেছে। আমি বিএনপি পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ। সকলকে ঐক্যবদ্ধ হবে, সকল ষড়যন্ত্রের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা সুযোগ পাচ্ছে। এই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই আগস্টে ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচারের মাধ্যমে দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জুলাই আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদের হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলো বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন বলেও জানান তিনি। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রোববার কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর সিইসি নাসির উদ্দিন বললেন, অতীতের অসঙ্গতিপূর্ণ নির্বাচন পুনরাবৃত্তির সুযোগ নেই। অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করবে ইসি ও ইইউ। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ভোটার তালিকা, জনশক্তির প্রশিক্ষণ সহ নির্বাচন বিষয়ে ২৮ ও ৩০ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২ ধাপে আলোচনা হয় নির্বাচন কমিশনের। এরই ধারাবাহিকতায় রোববার প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সংস্থার ৫ প্রতিনিধি।
প্রায় 1.5 ঘন্টার আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইইউ হাই কমিশনার মাইকেল মিলার। অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা নিয়ে ইসির পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। We are here working to support the reform ambitions of the interim government, the conduct of the election commission, that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here. আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইইউর পরামর্শ আমলে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতের অসঙ্গতিপূর্ণ ভোটে ফেরার কোনো সুযোগ নেই। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওনারা ওদের কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। ভোট কেন্দ্রের জন্য রাজনৈতিক দলের এজেন্টদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। অতীতেরটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন, আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেব। স্বচ্ছতার সঙ্গেই আগামী নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন নাসির উদ্দিন। সচিব মহোদয় আপনাদের সাথে প্রতিনিয়ত ইন্টারেক্ট করে যাচ্ছেন। হোয়াট ডাজ ইট মিন? আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ আরও প্রশস্ত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। আর আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। প্রিয় সন্তান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় শুনতে রোববার সকালে আদালতে আসেন বাবা ও ছোট ভাই ফাইয়াজ। বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চ সংক্ষিপ্ত রায় পড়ে শোনান। এতে বিচারিক আদালতের দেয়া রায় হুবহু বহাল রাখেন হাইকোর্ট, অর্থাৎ 20 আসামির ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন আদালত। এতে সন্তোষ জানিয়ে দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকরের দাবি জানায় আবরারের পরিবার। 5 আগস্টের পর এক আসামি কারাগার থেকে পালিয়ে যাওয়ায় হতাশা জানান তারা। আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। অন্যদিকে রায়ে ন্যায় বিচার বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন আসামি পক্ষের এক আইনজীবী। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে, আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি। আদালতের আদেশে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ রায়কে ন্যায় বিচারের প্রতীক উল্লেখ করলেন অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আবরার হত্যায় জড়িত 25 আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জন পলাতক। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে 2019 সালের 6 অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট এবং পরবর্তীতে শিক্ষায়তনটিতে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত হলেন সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন। এই মামলায় তাকে আগামী 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ এবং যুবলীগ নেতা সাইদুর রহমান, মিজানুর রহমান এবং জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তৎপর থাকায় সাবেক আইজিপিকে সহযোগী আসামি করা হয়েছে। আমরা দেখেছি যে শেখ হাসিনার যে কমান্ড রেসপন্সিবিলিটি, তার সবকিছু বাস্তবায়নের ডান হাত ছিলেন আইজিপি সাহেব। সে কারণে আমরা কৌশলগত কারণে তাকে এই মামলাতে অন্তর্ভুক্ত করেছি এবং তার সম্পৃক্ততা আছে, যেভাবে শেখ হাসিনার অপরাধ প্রমাণের ক্ষেত্রে তার সম্পৃক্ততাটা দরকার ছিল, যে কারণে আমরা এটা করেছি। এটা আমাদের কৌশলগত সিদ্ধান্তের। চলতি অর্থ বছর শেষে লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আগামী বাজেটের আগে রাজস্ব বোর্ড সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়ারও সুপারিশ করেছে সংস্থাটি। রোববার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ করেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আর্থিক সংকটের দুষ্ট চক্রকে ভাঙার বিকল্প নেই। মনিরুল ইসলামের রিপোর্ট। 2025-26 অর্থ বছরে বাজেটে দুর্বল ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া উচিত। নতুন বাজেটে সমস্যা মোকাবিলায় স্বল্পমেয়াদী সংস্কারই যথেষ্ট নয়, বরং অর্থনীতির স্থিতিশীলতা আনতে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের কিছু ভিত্তি স্থাপন জরুরি বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। খাদ্যের যে ভিত্তি, প্রাপ্তি, স্থায়িত্ব, যেটা নাকি ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি, সেটা কিন্তু আমাদের সম্প্রসারণ করতে হবে। আগামী বাজেট প্রণয়নে খাতভিত্তিক সমস্যা, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ আর সমাধান নিয়ে বেশ কিছু সুপারিশ করে সিপিডি। যেসব খাতে বাজেটের অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ডেটা এর আগে আমরা পেতাম না, সেগুলো হয়তো এই বছর আমরা পাবো, এটা আমরা আশা করি। যদি সঠিকভাবে অ্যাডজাস্ট করা হতো তাহলে দামও কমতো এবং সেটার মুদ্রাস্ফীতির উপরে ইম্প্যাক্ট হতো না। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান আর্থিক সংকটের দুষ্টু চক্রকে ভাঙতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সিপিডি। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ক্যাপাসিটি চার্জ কমিয়ে প্রয়োজনে ভোক্তা পর্যায়ে ভর্তুকি দেওয়ার সুপারিশও করে সংস্থাটি। ব্যক্তিগত আয়ের কর সীমা, এটা যে ট্যাক্স ফ্রি ইনকামের থ্রেশহোল্ডটা, সেটা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি এবং মানুষের সঞ্চয় ভেঙে খাওয়ার প্রবণতাটা বাড়ছে। সেই প্রেক্ষিতে যাতে কিনা মানুষের উপর, নিম্ন আয়ের মানুষের উপরে একটা মূল্যস্ফীতির চাপটা কম থাকে। আর ক্ষতিকর কিন্তু বহুল ব্যবহৃত এমন কিছু পণ্যের সর্বজনীন আবগারি শুল্ক আরোপের প্রস্তাবও দেয় সিপিডি। কথা বলেন মুদ্রানীতি আর করনীতি নিয়েও। কর আদায়টা ত্বরান্বিত হবে, সেইগুলো বিবেচনা রেখেও আমরা যদি হিসাব করি, তাহলে বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমান পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সুচারুভাবে সম্পন্ন করাই মূলনীতি হওয়া উচিত। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কারণে রাজস্ব সক্ষমতা যেমনি বাড়বে, তেমনি বৈদেশিক মুদ্রার মজুতও স্থিতিশীল সম্ভব। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই স্থিতিশীলতাটা পুনরুদ্ধার করা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা স্থিতিশীল রাখা এবং রাজস্ব ব্যবস্থার সক্ষমতাটা বৃদ্ধি করা, এটি হচ্ছে মূল বিষয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে চুলা জ্বলছে না রাজধানীর মিরপুর 1 এবং 12 নম্বর সেক্টরের লাখো মানুষের। 8-10 বছর ধরে দিনের বেলায় গ্যাস থাকে না এসব এলাকায়। গভীর রাতে যেটুকু গ্যাস আসে তাও নিভু নিভু। এতে রমজানে সেহরি এবং ইফতারে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে লাখো মানুষকে। তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিলেও লাভ হয়নি এলাকাবাসীর। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। মিরপুরের 12 নম্বর সেক্টরের সি ব্লকের বাসিন্দা আজিজ সারা জীবনের সঞ্চয় এবং ব্যাংক ঋণে 6তলা বাড়িটি বানালেও মন ভালো থাকে না তার। সংযোগ থাকলেও গ্যাসের অভাবে কোনো ভাড়াটেই থাকে না দীর্ঘ সময়, ফলে বছরের একটা বড় সময় ফাঁকা থাকে ফ্ল্যাট। বর্তমানে পরিস্থিতি লাগে যে এখানকার ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমরা মনে করেন যে দেশে চলে যায়, আর আমাদের তো নাই, কোনো ভাড়াইটাও থাকতে চায় না। এই যে দেখেন এত বড় বাড়াই করছি, আমাদের লোনের বাড়ি, কিন্তু ভাড়াইটা থাকতে চায় না গ্যাসের কারণে। একই অবস্থা মিরপুর 1-এর বড়বাজার ও হরিরামপুর সহ বিভিন্ন এলাকার। 8-10 বছর ধরে দিনের বেলা গ্যাস থাকে না বলে জানান স্থানীয়রা। গভীর রাতে কিছুটা গ্যাস মিললেও তাতে হেসেল চলে না ঠিকমতো। যাদের সামর্থ্য নেই তারা লাকড়ির চুলায় রান্নাবান্না সারছেন। গ্যাস থাকে না, গ্যাস নাই, এই এলাকায় কোনো গ্যাসও নেই। বিগত 8-10 বছর যাবত কোনো গ্যাস পাচ্ছি না। বাচ্চারা স্কুলে ঠান্ডা
খাইয়ে যেতে হয়, তার জন্য শারীরিক অনেক অসুস্থ হয়। আমরা বহুবার আবেদন করছি তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে, কিন্তু আমাদের সেই আবেদনের কোনো সুরাহা ওনারা দিচ্ছে না। মাসে মাসে বিল দিলেও লাইনে গ্যাস নেই। সিলিন্ডারের পেছনে বাড়তি অর্থ খরচ করতে গিয়ে সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা। আমরা তো সাধারণ মানুষ, আমাদের মনে করেন নিম্ন শ্রেণী মানুষ, আমরা যে গ্যাস কিনবো বা সিলিন্ডার কিনবো এরকম আমাদের কোনো তৌফিক নাই, বা এভাবে আমরা পারছি না। গ্যাস থাকে না, সকাল ভোরে থেকেই গ্যাস থাকে না, সে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আস্তে আস্তে আবার একটু সন্ধ্যার দিকে একটু আসে কোনো রকম, রাত্রে আবার চুইলা জায়গা রাত 12:30 একটার দিকে আসে। তিতাসের অফিসে যোগাযোগ করেও গ্যাস সংকটের সুরাহা হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। সুরাইয়া মুন্নি। এবারের ঈদ বাজারে সেমাই, চিনি, লবঙ্গ, দারুচিনি সহ বেশিরভাগ মশলা পণ্যের দাম গত বছরের তুলনায় নিম্নমুখী। তবে কেজিতে 1,500 টাকারও বেশি বেড়েছে এলাচের দাম। ব্যবসায়ীরা বলছেন, প্রচুর আমদানির পাশাপাশি সিন্ডিকেট না হওয়ায় এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে বাজার। মাহবুব হাসান রিপন জানাচ্ছেন বিস্তারিত। গত কয়েক বছর যাবৎ মানুষের দৈনন্দিন জীবনে বড় ভিলেন নিত্যপণ্য সহ বিভিন্ন জিনিসপত্রের অস্বাভাবিক দাম। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অন্যতম ব্যর্থতাও ছিল নিত্যপণ্যের দাম কমাতে না পারা। তেমনি অন্তর্বর্তী সরকারও মেয়াদের প্রথম 4-5 মাসের চেষ্টায় তেমন একটা সফল হয়নি। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে রমজান মাসে। এবারের ঈদ বাজারে সেমাই, চিনি ও মশলার দাম গত বছরের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রেই নিম্নমুখী। গত ঈদে 700 টাকা কেজি জিরা এবার পাওয়া যাচ্ছে 630 টাকায়। তেমনি দারুচিনি, লবঙ্গের দামও নিম্নমুখী। তবে বেড়েছে এলাচের দাম। গত বছরের তুলনায় 1,500-এরও বেশি বেড়ে এবার হয়েছে 4,700 থেকে 5,300 টাকা। বর্তমান বাজারে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ মোটামুটি সবকিছুর দামই ঠিক আছে, শুধু এলাচটার দাম বেশি। সুপার শপেও সেম আপনার দাম বাড়াই দিয়েছে, সবকিছুরই এমআরপি রাখতেছে। জানি না সরকারকে তারা ভ্যাট দিচ্ছে নাকি না, বাট তারা কিন্তু অনেক বেশি দাম রাখতেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। বাজার এখন তো খুব মন্দা বাজার, তার জন্য এখন বেশি একটা আপনার বাড়ও নাই আর হয় নাই। গত বছরে জয়ত্রী কেজি ছিল 3600 টাকা, এবছর সেটি পাওয়া যাচ্ছে 3000-এ। আলু বোকরা, পোস্তা বাদামের দাম গত বছরের চেয়ে মিলছে কম দামেই। তবে 150 টাকা বেড়ে জয়ফল বিক্রি হচ্ছে 1400 টাকায়। ফুডের সরবরাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই। এবছর মোটামুটি সব মালের দামই কম, 1-2টা মালের দাম বেশি। মশলা জাতীয় মোটামুটি আগের থেকে একটু তুলনায় বেশি। আসলে বেসিক্যালি আমরা ইতিপূর্বে যে সাধারণ কেনাকাটা করছি বাজারে এসে, মশলা বা আনুষঙ্গিক যেগুলো খুবই হাই। ঈদে অতি প্রয়োজনীয় খাদ্যপণ্য সেমাইয়ের দাম এখন পর্যন্ত স্থিতিশীল। কমেছে চিনির দাম, তবে কিশমিশ ও কাজু বাদামের দাম ঊর্ধ্বমুখী। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ যাত্রায় এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন চালক এবং যাত্রীরা। ট্রাফিক পুলিশের বাড়তি নজরদারি সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কালিয়াকৈরের প্রায় 3 শতাধিক শিল্প কারখানায় ঈদের ছুটি হলে চন্দ্রা ত্রিমোর এলাকায় ঘরমুখ মানুষের চাপ বেড়ে যায়। উত্তরবঙ্গের 17টি জেলার মানুষের বাড়ি যাওয়ার একমাত্র প্রবেশ মুখ চন্দ্রা। তাই ঈদে চন্দ্র এলাকায় যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো নামানো হয়। সেই সাথে সড়কের পাশে বসানো হয় কাউন্টার। তাতে সৃষ্টি হয় তীব্র যানজট। সেই সময়টাতে যাতায়াত নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কারণ 5 আগস্টের পর থেকে পুলিশের তৎপরতা একটু কম থাকায় এবছর মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন চালক, পথচারী ও যাত্রীরা। ওই বাইপাল রাস্তার কাজ হইতেছে, ফ্লাইওভারের কাজ হইতেছে, ওই কারণে প্রচুর যানজট থাকবে, যানজট লেগে থাকে, পুলিশ প্রশাসন নাই রাস্তায়। যাত্রীদের সতর্ক থাকতে হইব, ড্রাইভারকেও সতর্ক থাকতে হইব, বা পুলিশেরও সচেতন থাকতে হইব। অনিয়মে গাড়ি পার্কিং হচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। এবার রাস্তাঘাটে পুলিশ সংখ্যা কম, যে কারণে জামটা লাগবে বেশি। মহাসড়কে যানজট নিরসনে শতাধিক শ্রমিক সদস্য কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবেন বলে জানালেন বাংলাদেশ সড়ক পরিবহনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্রায় শতাধিক কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবে এবং আমরা হাইওয়ে পুলিশের থেকে তাদেরকে ড্রেস দিবে এবং বিনা শ্রম মানে পারিশ্রমিকের শ্রম যাকে বলে আর কি, সবাই অন্তত এই সার্ভিসটা দিবে। এদিকে যানজট নিরসনে পুলিশের বিশেষ নজরদারি সহ মানুষকে স্বস্তিদায়ক ঈদ যাত্রার পরিকল্পনা করছেন নাওজোড় হাইওয়ে থানা পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে সাধারণত যানজট হয়ে থাকে
সেই জায়গাগুলিতে আমরা স্থানীয় জনগণ, কমিউনিটি পুলিশ এবং আমাদের হাইওয়ে পুলিশের মাধ্যমে আমরা এই যানজটগুলি নিরসনের জন্য পরিকল্পনা করেছি। সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় স্বস্তিতে ঘরমুখ মানুষ বাড়ি ফিরবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। চলতি মৌসুমে শেরপুরে আলুর বাম্পার ফলন হলেও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন কৃষকরা। 3টি হিমাগার থাকলেও স্থান সংকটের কারণে বাধ্য হয়ে অনেক কৃষক কম দামে আলু বিক্রি করছেন। কৃষকদের দাবি আরও কোল্ড স্টোরেজ নির্মাণের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএডিসি কর্মকর্তা। মনির হোসেন প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শেরপুরে 2024-25 অর্থবছরে 5212 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5317 হেক্টর জমিতে আলুর আবাদ হয়। শেরপুরে 3টি হিমাগারে প্রায় 10,000 টন আলু সংরক্ষণের সুযোগ আছে, যা উৎপাদনের চেয়ে অনেক কম। তাই হিমাগারে প্রচণ্ড চাপ বেড়েছে। কৃষকদের দাবি খরচের টাকাও তারা উঠাতে পারবে না। শেরপুরে এবার অনেক আলুর চাষ হয়েছে, কিন্তু এবার কোল্ড স্টোরের ধারণ ক্ষমতা অনেক কম। আমরা শেরপুরবাসীর এই আলু চাষাবাদ বেশি হয়, যার কারণে আমরা এই কোল্ড স্টোরে আলু নেওয়ার রাখার মতো জায়গা পাইতেছি না। শেরপুর আরেকটা কোল্ড স্টোর হলে আমাদের জন্য খুব ভালো হতো। কিছু আপনার বিএডিসি লোনের যে পরিমাণ, এই পরিমাণ নিছে, আর বাকিগুলো আমাদের আছে বীজ। এই বীজগুলো এখন আমরা তাদের রাখতে চাইছি, তাদের এখন নিতেছে না। আমরা খুব ভোগান্তিতে আছি। মাল নামতেছে মোটামুটি ভালোই, কিন্তু মাল নামে এক গাড়ি আসে 3 গাড়ি, এই জন্য রাস্তাঘাটের মধ্যে খুব জাম। আমরা এখানে আলু নিয়ে আসছি, গরিব মানুষ এলে কর্ম করে খাই, আলু এখানে না নেয় তাহলে আলু নিয়ে আমরা কোথায় যাব? জেলায় যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তার 10 ভাগের 1 ভাগ রাখার জায়গা আছে বলে জানান এই কর্মকর্তা। যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তা বিভিন্ন গণমাধ্যম বা অফিসের মাধ্যমে জানা গিয়েছে যে 95,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে, কিন্তু আমাদের কোল্ড স্টোর ধান হয়েছে 10,000 মেট্রিক টন। আমাদের 10 ভাগের 1 ভাগ নেওয়ার ক্ষমতা, আমরা তো সবগুলি নিতে পারবো না। তবে আলু সংরক্ষণের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের এখানে ধারণ ক্ষমতা 1000 মেট্রিক টন, আমার এখানে উৎপাদন হয়েছে 2500 মেট্রিক টন। আমি আরো 5টা জেলার যে হিমাগার আছে সেখানে প্রেরণ করতেছি। এবছর জেলায় 95,706 টন আলু উৎপাদন হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। নর্থ ম্যাসেডোনিয়ায় নাইট ক্লাবে আতশবাজি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কমপক্ষে 59 জনের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে টর্নেডোর আঘাতে 34 এবং মিয়ানমারে সরকারি বাহিনীর বিমান হামলায় 27 জন নিহত হয়েছে। অন্যদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় মারা গেছেন 31 জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। রোববার রাতে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে কনসার্ট চলছিল। অনুষ্ঠান চলাকালে ক্লাবের ছাদে একদল তরুণ আতশবাজিতে মগ্ন হলে আচমকা আগুন ধরে যায় এবং দ্রুত ভবনে ছড়িয়ে পড়ে। এতে মারা যায় অর্ধশতাধিক মানুষ আর আহত হয় শতাধিক। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে 34 জনে উন্নীত হয়েছে প্রাণহানি। সবচেয়ে বেশি 12 জনের মৃত্যু হয়েছে মিজৌরি রাজ্যে। রোববার মিজৌরি, মিশিগান, ইলিনয়েস ও কানসাসে আঘাত হানে টর্নেডোটি। এদিকে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে অন্তত 31 জন, আহত হয়েছে শতাধিক মানুষ। অন্যদিকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালয় প্রদেশের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে কমপক্ষে 27 জন নিহত ও 30 জন আহত হয়েছে। গ্রামটি দীর্ঘদিন ধরে মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্স নিয়ন্ত্রণ করছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার 13 শতাধিক কর্মীকে বাধ্যতামূলক ছুটি সহ আরও 2টি মার্কিন সংবাদ মাধ্যমের তহবিল বন্ধ করে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে দেশটিতে সরকার অর্থায়িত মিডিয়া আউটলেটের মূল সংস্থার পাশাপাশি আরও 6টি ফেডারেল সংস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে রোববার এক প্রতিবেদনে জানায় রয়টার্স। সংবাদ মাধ্যমটির দাবি, প্রেসিডেন্টের বাজেট কমানোর নির্দেশের ফলে অনুদান হ্রাস পাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে তাদের কার্যক্রম।
ফুটবল। ভারতের বিপক্ষে ম্যাচের আগে নতুন জার্সি পাচ্ছে হামজা জামাল ভুঁইয়ারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে বাফুফে। নতুন জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ভূচিত্রাবলী। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী 25 মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে লাল সবুজ দলে যোগ দেবেন হামজা চৌধুরী। এই ম্যাচে জামাল হামজা চৌধুরীদের নতুন অ্যাওয়ে জার্সি পরে খেলতে দেখা যাবে। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রীয় সফরে 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব। বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানিতে নতুন দিগন্ত উন্মোচনের আশা। ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, জানালেন স্বরাষ্ট্র সচিব। এবার বন্ধ থাকছে 26 মার্চের কুচকাওয়াজ। জাতীয় নির্বাচন ইস্যুতে এক পথে হাঁটছে বিএনপি জামায়াত। আন্তর্জাতিক মানের ভোট আয়োজন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এবং মিরপুরে বিস্তীর্ণ এলাকায় তীব্র গ্যাস সংকট। বাসা বাড়িতে চুলা না জ্বলায় সেহরি ইফতারের ভোগান্তি। সমস্যা সমাধানে তিতাসের অনীহা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।